আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আমার কাছে এসছে অনেকগুলো ঘটনার মধ্যে আমি এই ঘটনাটা আমি সবার আগে বলতে যাচ্ছি, আপনাকে যেটা একটু আগে শোনালাম। হ্যাঁ প্লিজ। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে, আমি তার নামটা ছদ্মনাম হিসেবে ইউজ করছি কারণ সে কোথায় আছে আমি এগুলি বলার পারমিশন পাইনি। তার নাম খোকন দিলাম এবং তার ফ্রেন্ডের নাম দিলাম জাকির। তো এটা আর্লি 90s-এর ঘটনা, 90-এর শুরুর দিকে আর কি। নীলফামারী জেলার বালাগ্রাম একটা গ্রাম আছে, সেইখানে জলঢাকা থানা বালাগ্রাম টাইপের একটা গ্রাম, সেইখানে ঘটনা আর কি। এটা জুলাই মাসের ঘটনা এবং তার কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আমি দিচ্ছি। যে লোকটা ঘটনা বলেছেন তিনি আগে প্রাইমারি স্কুল শেষ করে ওই মুহূর্তে আপনার একটা মাদ্রাসায় ভর্তি হন। তার বাবা মা অসচ্ছল ছিলেন, বাবা মা দূর বাসার থেকে অনেক দূরে একটা মাদ্রাসায় দেন এবং মাদ্রাসার মধ্যে ছিল হচ্ছে 12 জন ছাত্র এবং একজন শিক্ষক। তারা একটা রুমের মধ্যে সবাই একসাথে গুটিছুটি হয়ে থাকতো এবং শিক্ষক একজন, উনিও পড়াতেন, সবকিছু উনিই করতেন, নামাজ কালাম হতো ওই জায়গায়, কিন্তু রান্না টান্না কিছু হতো না ওই মাদ্রাসার মধ্যে। তো এলাকার ওই আশেপাশে যেসব ঘর ছিল, ঘর ভিত্তিক সবগুলো মানুষ মানে সবাই এরকম এরকম করে ভাগ করা ছিল কোন দিন কে কোন দিন খাওয়াবে এদেরকে। তো ঘটনার দিন ছিল বৃহস্পতিবার। সেদিন বৃহস্পতিবার হওয়ার কারণে মাদ্রাসা পরের দিন শুক্রবারের জন্য সবাই যেসব স্টুডেন্ট মানে ছাত্রগুলা ওখানে ছিল তাদের বাসা যাদের কাছাকাছি ওরা ওদের নিজেদের বাসায় চলে যায়, আর থাকে শুধুমাত্র এই খোকন সাহেব এবং তার ফ্রেন্ড জাকির। ওই সময় তারা থেকে যায় বাসায় এবং ওই মাদ্রাসায় থেকে যায় এবং মাদ্রাসায় ওই দিন মানে বৃহস্পতিবার ওই দিন এশার নামাজ শেষ করে হুজুর তার নিজের বাড়িতে চলে যায় এবং যাওয়ার আগে বলে যায় যে যেহেতু আমি চলে যাচ্ছি, তোমরা যদি কেউ নক টক করে তোমরা দরজা খুলো না, আর পরিচয় না নিয়ে দরজা খুলবা না। কারণ অনেকেই দেখা যায় যে এশার নামাজের পরে এসে রাত্রেবেলা এখানে থাকতে চায়, ঘুমাতে চায়, অনেকেই আছে যাদের থাকার জায়গা নেই, এরকম অনেকেই আকুতি করে আর কি। তো ওনারা বলেছে ঠিক আছে। তো ওই দিন আবার যেই বাসায় খাওয়ার কথা ছিল ওনারা দুজন ওই বাসায় খেয়ে দিয়ে মাদ্রাসায় এসে ঘুমিয়ে পড়ে গল্প করতে করতে। এবং সেদিনের রাতটা ছিল এতটা ডিফারেন্ট একটা রাত যে আকাশে মেঘ চমকাচ্ছে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, আপনার আকাশটা কেমন লাল হয়ে আছে, মানে ক্লিয়ারলি সবকিছু ভিজিবল। ওনারা বাড়িটা মানে ওই বাসা থেকে খেয়ে আসার সময় মাদ্রাসা আসার পথে দেখা যায় অলমোস্ট দেখাই যাচ্ছে, মানে টর্চ লাইট লাগছে না আর কি গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময়। ওই জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, তোরা মাদ্রাসায় আসার পরে মোমবাতি পায় নাই এবং টর্চ লাইট ছিল কতক্ষণ জ্বালিয়ে রাখবে। চার্জেরও একটা বিষয় আছে, কারণ টর্চ লাইটটা তো আপনার ব্যাটারিতে চলে, কতক্ষণ পরে আবার কখন ব্যাটারি কিনতে হবে। যাই হোক, ওনারা জিনিসটাকে আগলে রাখে এবং সবকিছু বন্ধ টন্ধ করে শুয়ে পড়ে, গল্প করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। তন্দ্রার মতো লেগে আসে হঠাৎ। ওই সময়টা কয়টার দিকে এটা উনি প্রপারলি মনে করতে পারছেন না যে এটা কয়টার দিকে হতে পারে, কিন্তু হঠাৎ করে দরজায় ঠক ঠক করে শব্দ আসে। শব্দটা খুব জোরে জোরে আসে এবং বাইরে থেকে চিৎকার করছে, এই খোকন গেট খোল। উনি খুব মানে অবাক হয়ে যায়, এত রাতের বেলা। তো ভয়েস শুনে মনে হচ্ছে যে হুজুরের শব্দ, ওনাদের যে ওস্তাদ যে হুজুর ওনাদেরকে পড়া এখানে থাকে ওনার মাদ্রাসায়। আসসালামু আলাইকুম গাইস, স্বাগতম তোমাদের আরো একটি ভূত এফএমের বাছাই করা ভয়ঙ্কর ঘটনাতে। আজকে তোমাদের জন্য আমি ভূত এফএম থেকে বাছাই করে কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসলাম, যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি তোমাদের জন্য এই চ্যানেলে নিয়মিত হরর স্টোরি আপলোড করে থাকবো, তাই যারা ভৌতিক গল্প শুনতে ভালোবাসো তারা এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো আর বেশি কথা বলবো না, যারা আরজে রাসেল এবং তার ক্লায়েন্টের জীবনের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো পছন্দ করো তারা পুরো ভিডিওটি দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো মূল গল্পে চলে যাই। তো ওরা কি করলো, মানে ওই উঠে গেল, জাকির যে ছেলেটা ওর ফ্রেন্ড, ও ঘুমাচ্ছে এবং ওর একটা সমস্যা, যদি ঘুমায় যায় ওকে উঠানো যায় না। তো দরজা খুললো এবং লোহার দরজা খোলার পরে দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং ওই চমকানির মানে আলোতে বোঝা গেল না এটা হুজুর এসছে এবং বুড়াটা দেখেই বোঝা যাচ্ছে যে হুজুর এসছে। তো বলছে যে চল একটা বিয়ের দাওয়াত আছে, বিয়ের খাবো একটা। জাকির কোথায়, ও তো ঘুমাচ্ছে, ওরা ডাক দে, ওকে উঠা। তো ওকে উনি কি করলো, মানে হুজুরের ধমকের শব্দে এক শব্দে যে তাড়াতাড়ি রেডি হয়ে গেল এবং জাকিরকে উঠালো, যাই ওট একটা বিয়ে খাবো, হুজুর আসছে। তো হুজুর আবার জোরে জোরে বলছে, হ্যাঁ বিয়ে খাবো, তুই ওঠ। তো সাথে সাথে রেডি হয়ে গেল। ওই ছেলেটা আবার ঘুমন্ত অবস্থায় আর কি, এমন যে ও একদম খুব উঠে গেছে এরকম কিছু না, ও ঘুমন্ত অবস্থায় ভয় দাঁড়িয়ে গেছে আর কি। হুজুরকে তো ভয় পায় সবাই।
তো ওরা কি করলো, ওই হুজুরের সাথে হাঁটা ধরলো, তালা টালা মেরে হুজুরের সাথে আগাচ্ছে। এমন সময় হুজুর বললো, ওই যে সামনে ভ্যানটা আছে, ভ্যানটাতে গিয়ে ওঠ। তো ওই মুহূর্তে হুজুর ভ্যানে উঠে গেছে এবং উনি ভ্যানে উঠতে যাবে। তো এই যে জাকির ছেলেটা, যে বন্ধুটা সাথে ছিল, ও না ঘুমাচ্ছিল, দাঁড়ায় দাঁড়ায় উঠছিল। ওই মুহূর্তে ভাইটা মানে বললো যে এই, মানে হেসে দিছে আর কি। তো ওই সময় মানে হাসি পেয়ে গেছে যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছে। তো আমার হুজুর বিশাল ধরে একটা ঝাড়ি দিছে, এই কি দুষ্টামি করতেছিস কেন? ওই মুহূর্তে উনি বললো যে আলিফ ভাই, আমি যেটা পেলাম আর কি, সেটা হচ্ছে ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ আসছিল এবং মুখ থেকে যখন কথা বললো আরো বিকট, আরো কটকটে পচা গন্ধ আসলো এবং বমি হওয়ার মতো অবস্থা। আমি কি করলাম, জাকির উঠতে গেল, তখন উনি বললো, এই জাকিরকে তুই মাদ্রাসায় রেখে আয়, ওর যাওয়ার দরকার নেই, তুই আমার সাথে চল। তো উনি কি করলো, জাকিরকে রেখে আসলো, বলছে যে এটা তো ইটস নট, এটা আসলে স্বপ্ন না, আমি হাঁটছি, আমি ধরছি, হুজুরের ঝাড়ি খাচ্ছি, জাকিরকে ঘরে তালা মেরে আসছি, এটা স্বপ্ন না। স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি, মানে উনি বলছে যে স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি। তো যাই হোক, উনি হুজুরের সাথে ভ্যানে ওঠে এবং ভ্যানে ওঠার পরেই হুজুর গায়ের থেকে এরকম বাজে গন্ধ আসছিল। তো হুজুর তো সবসময় আতর মেখে চলা মতো লোক, ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ কেন আসবে? আর বিয়ে সাথে গেলে তো পচা গন্ধ আসার প্রশ্নই আসে না। কিন্তু এত প্রশ্ন করার এত চান্স নাই, কারণ হুজুর ওনাদেরকে প্রচন্ড, মানে হুজুরকে ওরা প্রচন্ড ভয় পায়। উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করলে কে কোথা থেকে কি ধরে বসে হয়তো পেটানি দেয় নাকি, চুপচাপ ছিল। তো একটা পর্যায়ে প্রায় আধা ঘন্টা 45 মিনিট উনি ভ্যানের মধ্যে ছিলেন। রাত কয়টা বাজে এইটার কোনো আইডিয়াই ওনার নাই। ওই মুহূর্তে সাথে টর্চ লাইট ছিল। তো একটা পর্যায়ে ওনাদের ওই এলাকায় একটা নাম করা শ্মশান ঘাট ছিল। ওই শ্মশানের পাশে তারা এসে ভ্যানটা থামায়। ভ্যানটা থামানোর পরে হুজুর বলে, এবং উনি শ্মশানের কথা বলে যে এই শ্মশানটা এত পুরানো, জেনে লক্ষাধিক মানুষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, এত পুরাতন কবর, মানে এত পুরাতন শ্মশান ঘাট আর কি। তো হুজুরও হঠাৎ করে বললো যে তুই এখানে দাঁড়া, একটা লাশ নিয়ে আসবো, ওই লাশটা নিয়ে আসার পর দোয়া কালাম পড়তে হবে, 500 টাকা পাবি। তো তখন 500 টাকা 50 লাখ টাকার সমান ওর কাছে। অসচ্ছল ফ্যামিলি, 500 টাকা পাওয়া মানে 2 মাস চলা। যত কিছুই হোক 500 টাকা লাগবে, যেভাবেই হোক। হুজুর যেটা বলে সেটাই, দাঁড়ায় থাকবে ওই জায়গায়। এরকম ডাট, মানে বাচ্চা কাচ্চা তখন 13-14 বছরের একটা ছেলে। হুজুর ওই মুহূর্তে ভ্যানটা নিয়ে চলে যায় এবং সে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে। এক পাশে শ্মশান আর এক পাশে ঘন জঙ্গল, আর বাম পাশে আপনার পিছন সাইডে ধান ক্ষেত এবং আকাশ তো পুরো লাল হয়ে আছে, মেঘ আর কি, আকাশে অনেক মেঘ। এমন সময় হুজুর আসে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে এবং একটা বাচ্চা মানুষ এরকম কখনো বলে যে আমি কখনো গ্রামে এতক্ষণ এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়েছিলাম না। হুজুর আসে, একটা লাশ নিয়ে আসে ভ্যানে করে। ভ্যান চালকটা ওই মুহূর্তে ওই জায়গা থেকে হেঁটে চলে যায় এবং যে লাশটা নিয়ে আসে সেই লাশটা একটা বস্তার মধ্যে রাখা, এবং বস্তা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়তেছে, সেটা তো আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, দেখাই যাচ্ছে। লাশটা যখন এসে মানে নামিয়ে রাখলো, আর হুজুরের অবস্থা খুব খারাপ, ঘেমে একবারে গোসল হয়ে এসছে, এরকম অবস্থা। তো হুজুর বলল যে তুই সূরা ইয়াসিন পড়া শুরু কর। তো উনি বলছেন যে আমি সূরা ইয়াসিন পড়বো, আমি তো কায়দাই পড়তে পারি না, সূরা ইয়াসিন কিভাবে পড়বো? ওখানে তখন মাদ্রাসা মাত্র 2-3 মাস হয়, কায়দায় ঠিক মতো পড়তে পারি না, সূরা ইয়াসিন তো আমি জানি না, পড়তে পারি না। হুজুরকে এই কথা বলার আগে উনি চিন্তা করলো যে ওই দিন আবার সকালবেলা, যেদিন ঘটনা সেদিন সকালবেলা আবার ও কায়দায় একটা ভুল করেছে। তো হুজুর দিন ওদেরকে খুব বেদ দিয়ে পিটিয়েছিল। হুজুর তো জানে আমি কায়দা পড়তে পারি না, তাহলে আমি কোথার থেকে কি পড়বো? আর যেটা তো বলেছে হুজুর যে এটার সব কাজ দাফন করতে হবে। হুজুর দেখি লাশ খুলে আমাকে, মানে লাশটার হচ্ছে এরকম অবস্থা যে মাথা আছে সবকিছুই, কিন্তু চোখটা হচ্ছে বুকের মধ্যে। লাশটা খোলার পরে দাড়ি টাড়ি আছে, লাশটা অনেক লম্বা। হঠাৎ করে উনি বললো যে এখন যেটা হচ্ছে এটা, আর ওই হুজুরটা ওই সময় বলছে যে সূরা ইয়াসিন পড়, তোর খবর আছে। এমন সময় হুজুরের কাছ থেকে অনেক মানে বাজেভাবে হাসার শব্দ আসতে থাকলো। উনি কি করলো, ওই হুজুরের সামনেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো। এটার সাথে সাথেই ওই লাশের আকৃতিটা চেঞ্জ হয়ে গেল এবং উনি বুঝতে পারলো যে এত ছোট হয়ে যাওয়ার কারণ কি। দেখলো যে এটা ওনার ফ্রেন্ডের লাশ, এটা যেই ফ্রেন্ডকে মাদ্রাসায় রেখে আসলো সেই ফ্রেন্ডের লাশ, জাকিরের লাশ। হুজুর বলছে যে এটাই আজকে বিয়ের খাওয়া, এটাই খাবো, তুই সূরা ইয়াসিন পড়, এটা পড়লে আরো সুবিধা আমার খেতে। হঠাৎ করে হুজুরের শেপ চেঞ্জ হয়ে গেল,
শেপ চেঞ্জ হয়ে যাওয়ার পর হুজুর হয়ে গেল। হুজুরটার আসলে বেশ ধারণ করেছিল, কুকুর হয়ে গেল এবং অনেক বড় কুকুর হয়ে গেল। উনি ওই লাশটা চাটা শুরু করলো। এমন সময় ঘেউ ঘেউ করতে করতে পেছন থেকে আরো কতগুলা কুকুর আসলো এবং উনি ছিটকে চলে গেল 100 ফিট দূরে, এবং উনি বিসমিল্লাহির রহমানির রাহিমই পড়ছে, আর কিছু পড়ছে না। তো হঠাৎ করে একটা কুকুর এসে অনেকগুলো ওই যে কয়টা কুকুর আসলো ওরা কি করলো, ওই লাশটার চারিপাশে থাকলো, ওই লাশটাকে শুকছে বা চাচ্ছে এরকম কিছু একটা, দূর থেকে প্রপারলি দেখা যাচ্ছে না। হঠাৎ করে দৌড়ে একটা কুকুর এসে ওনার পায়ে কামড় দিল। পায়ে কামড় দেওয়ার পর উনি ওই বিসমিল্লাহির রহমানি পড়তে 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 একটু সামনে দৌড়াতে দৌড়াতে একটা মন্দির পেল, মন্দির ভেতরে ঢুকে গেল। কিন্তু তখন ওই কুকুররা তার পেছা ছাড়ে না, তাকে তাড়া করতে করতে মন্দির ভেতরে কুকুর সহ ঢুকে যায়। উনি বাঁচার জন্য এত গাছপালা কিছুতেই না উঠে মন্দিরের ভিতরে ঢুকে, এবং উনি তো মুসলমান, উনি তো হাফেজ, পরে হাফেজ হন আর কি অন্য মাদ্রাসা থেকে। তো আমি ওনার ঘটনা বলতে যে আমি খুব হয়ে গেলাম যে মন্দিরের ভিতরে ঢুকে উনি পুরো মূর্তির উপর উঠে যায়, এবং নিচে কুকুরগুলা সব ওনাকে ধাওয়া করতে করতে নিচে কুকুর চিৎকার করছে আর কি নিচে ওনাকে দেখে। উনি হঠাৎ করে এই মূর্তির মাথা ভেঙে পড়ে যায় নিচে। আসল ভাই উনি ওনার জ্ঞান নাই, উনি আর জ্ঞান ফিরাতে পারেন নাই, এবং বলেছে যে আমি হঠাৎ করে ঘুমিয়ে যাই, আমার আর কিছু মনে নাই। ঘুম ভাঙার পরে দেখি যে আমি আমার হাত পা ঠিক মতো নাড়াতে পারছি না, আমার চারিপাশে সারা শরীরে ক্ষত বিক্ষত। আমার মা আমাকে কান্না করছে, মাকে জিজ্ঞেস করলাম তোমরা আমাকে কিভাবে পেলে, তোমরা কোথা থেকে আসলা, কালকে রাতে আমি যা ফেস করছি তো আমি তোমাকে বলতে পারবো না, জাকিরের কি অবস্থা। তোর মা কান্না করতে করতে বলে যে জাকির তো মারা গেছে বাবা। বলে তোমরা কিভাবে খবর পেলা, বলে যে আমাকে তো খবর দিয়ে নিয়ে আসছে, আসলে গতকালকে তোমাদেরকে তাহলে কাহিনী কি, বলে যে জাকিরকে মৃত অবস্থায় মাদ্রাসার পাশে পাওয়া গেছে এবং তোমাকে পাওয়া গেছে একটা শ্মশান ঘাটের কাছে। বলে কিভাবে, বলে যে ওখানে রাতের বেলা একজন একদল লোক এসে একটা ডেড বডি পোড়াতে এসেছিল, তখন দেখে তুমি পড়ে আছো, ওই জায়গায় ওখান থেকে তোমাকে নিয়ে এসে এবং মাইকিং করে অ্যানাউন্স করে হুজুর যখন খুঁজতে আসে তোমাদেরকে তখন তাকে পাওয়া যায়। তো প্রথমে ভাবা হচ্ছিল যে হুজুর হয়তো বা ওকে জাকিরকে মেরে ওই জায়গায় রেখে ওকে মারধর করে শ্মশানের কাছে ফেলে রাখে। পরবর্তী সময় জিনিসটা ভুল ভাঙে যে না, আসলে হুজুর এরকম কিছুই করে নাই, এটা সামহাও কোনো জিন দ্বারা ঘটিত ঘটনা। এবং আপনি জানেন যে জিন তো শেপ শিফট করতে পারে, তো এই জিনই এটা করেছে এবং ওইখানে আশেপাশে মোটামুটি সবাইকে টার্গেট করেছিল, সব স্টুডেন্টদেরকে। পরবর্তী সময়ে কারো কোনো ক্ষতি হয় নাই, কিন্তু লাস্ট মোমেন্টের রাসেল ভাই যে হুজুরটা ছিল ওই মাদ্রাসা চালাতো, আসলে টার্গেটটা উনি ছিলেন, ওই হুজুরটা মারা যান এটা রোড অ্যাক্সিডেন্টে। এটা ছিল প্রথম ঘটনা। রাসেল, চলে যাচ্ছি মারুফ শুভর কাছে। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি ঘটনাটা শুনেছি। ঘটনাটা ঘটেছে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে, তাদের গ্রামে। তো তাদের গ্রামে তাদের একটা বিজনেস ছিল। তো আমার ফ্রেন্ডের বাবা, তার একটা পরিচিত লোক তাকে একটা ছেলে 12-13 বছরের একটা ছেলেকে দিল আর বলল যে একে আপনার সাথেই রাখেন, এর বাবা মা মারা গেছে। তো আমার ফ্রেন্ডের বাবা ওকে ওনার সাথেই নিয়ে আসলো ওদের বাসায়। তো ওই ছেলেটা তাদের বাসায় থাকা শুরু করলো। সবার অনেক কাছের হয়ে গেছিল, সবার অনেক কথা শুনতো, সবাই তাকে অনেক আদর করত। কিন্তু মাঝে মাঝে সে কিছু অস্বাভাবিক আচরণ করত। যেমন সে বলতো যে রাতের বেলা সে স্বপ্নে দেখে যে তার মৃত মা তাকে ডাকছে এবং তাকে নিয়ে যেতে চায় তার সাথে। তো এই ধরনের কথাগুলো যখন সে সবার সাথে শেয়ার করত, তখন সবাই তাকে বুঝাতো, বলতো যে মৃত মানুষ তো ফিরে আসতে পারে না, তুমি এই কথা বলবা না, তুমি তার জন্য সবসময় দোয়া করবা। তো এরকম কয়েকবার হওয়ার পরে আমার ফ্রেন্ডের যে বড় ভাই, তার সাথে অনেক ক্লোজ ছিল। তো সে বলল যে তুই আমার সাথেই থাকবি আমার রুমে, তো তোর এই প্রবলেম আর হবে না। তো সে তাকে তার সাথেই নিয়ে গেল তার রুমে, তার সাথেই থাকতো সবসময় রাতের বেলা। তো তখন তার সাথে এই ধরনের ঘটনা হতো না। তো এভাবে 4-5 মাস তার সাথে তাদের বাসায় থাকতো, কাজ করতো, ঘুরে বেড়াতো, সবার সাথে অনেক ভালোই রিলেশন হয়ে গিয়েছিল, বিশেষ করে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে। তো হঠাৎ একদিন সে বলল যে সে তার চাচার কাছে, যে আমার ফ্রেন্ডের বাবাকে ওকে দিয়েছে, সে ওর চাচা ছিল, তো তার চাচার কাছে সে কিছুদিনের জন্য ঘুরে আসতে যেতে চায়।
তো আমার ফ্রেন্ডের বাবা তাকে বলল যে ঠিক আছে, আমি তোমার চাচাকে বলি যে তোমাকে এসে যেন নিয়ে যায়। তো তাকে জানানো হলো যে সে ওনার বাসায় যেতে চায়। তো সে মানে আসার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে সে আসতে পারেনি। সে বলল যে আমি নেক্সট উইক ওকে নিয়ে যাব। তো এই ঘটনাটা জানার পরে ও অনেক আপসেট ছিল, অনেক মানে কষ্ট পেয়েছিল ব্যাপারটা জানার পরে। কারণ আর 2 দিন পরেই ওর মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, তো ওর মায়ের কবরটা জিয়ারত করতে যাচ্ছিল আর ওইখানে ও থাকতে যাচ্ছিল। তো সবাই তাকে বুঝালো, আমার ফ্রেন্ডের বাবা তাকে বলল যে তুমি চিন্তা করো না, আমরা এখানে একটা মিলাদ করে নিব তোমার আম্মুর মৃত্যুবার্ষিকীর দিন। তো তারপর ওর মন মানছিল না, ও অনেক আপসেট ছিল, সবাই ওকে বুঝালো। তো যেদিন ওর আম্মুর মৃত্যুবার্ষিকী ছিল তার আগের দিন দুপুরবেলা হঠাৎ করে তাকে বাসার কোনো জায়গায় পাওয়া যাচ্ছিল না। তো সবাই অনেক খোঁজাখুঁজি শুরু করলো তাকে, মানে 2-3 ঘন্টা হয়ে গেল, কোনো জায়গায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আমার ফ্রেন্ডের বাবা পুলিশকেও ব্যাপারটা জানালো যে এরকম ওকে পাওয়া যাচ্ছে না। তো ওর চাচাকেও খবর দিল আর বলল যে আপনার এলাকায় ভালো মতো দেখেন আর কবরস্থানের আশেপাশে দেখেন আছে নাকি। তো তখন কোনো জায়গায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তাদের এলাকায় ভালো মতো খোঁজ নিল, করলো। আমার ফ্রেন্ডের ভাইও অনেক জায়গায় খুঁজলো, কিন্তু তাকে পাওয়া গেল না। 3-4 দিন হয়ে গেল। তো আমার ফ্রেন্ডের মানে বাবা, ওর চাচা যখন আসলো, ওর চাচা কিছু ঘটনা বললো আর কি ওদের বাসার, যে ওর বাবা মারা যাওয়ার পরে ওর মা একটু মানে মেন্টালি সিক হয়ে গেছিল এবং ভুল কিছু ওষুধ খাওয়ার কারণে হঠাৎ করে মারা যায়। এই বিষয়টা ওরও অনেক খারাপ লেগেছিল। ওর মা হঠাৎ করে মারা যাওয়ার পরে ও অনেক মানে ব্যাপারটা ভুলতে পারতেছিল না, এর জন্য ওর মাকে অনেক মিস করতো। আর ওর বাসার লোকরা ওই ব্যাপারটা অবাক, মানে অনেক কষ্ট ছিল এবং কষ্ট পেয়েছিল এই ব্যাপারটা জানার মানে দেখে। তো তারপরে যখন মানে ওর চাচা চলে গেল, তারপরে ওকে প্রায় 4-5 মাস খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আমার ফ্রেন্ডের যে বড় ভাই, তার এসএসসি পরীক্ষা সামনে ছিল এবং মানে তাকে এতটাই করতো যে মানে রাতের বেলাও স্বপ্নেও ওকে কয়েকবার দেখেছে যে ও মানে হাঁটতেছে, করতেছে, এরকম করে মানে ঘুম থেকে উঠে সবাইকে বলতে ব্যাপারটা যে আমি ওকে দেখছি। তারপর সবাই ওকে মানে অনেক সান্ত্বনা দিল যে সমস্যা নেই, ওকে আমরা খুঁজে পাবো, তুমি করো না, আমরা সবাই ওকে খুঁজতেছি। তো সে তার এসএসসি পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ হওয়ার পরে তার সে যে ফ্রি টাইমটা পেয়েছিল, সে বাইরে যখনই যেত তখনই যেখানেই যেত সে খুঁজতে থাকতো ওকে সবসময়, যে ওকে পাওয়া যায় নাকি। এরকম করে প্রায় 9 মাসের মতো কেটে গেল, আরও 3 মাস কেটে গেল। তো তারপরে হঠাৎ একদিন রাতের বেলা সে মানে তার বাসার রুমের মানে তাদের বাসায় ভালো লাগছিল না। তো তাদের বাসা থেকে সামনে একটা তাদের বাগানের মতো ছিল, ওখানে ফল গাছ ছিল, ফুলের গাছ ছিল অনেক। তো ওই বাগানের ওই সামনে দিয়ে সে হাঁটাহাঁটি করছিল। তো চাঁদের আলোতে তখন রাত প্রায় 10:30-11টা বাজে। তো রাত 10:30-11টা তো গ্রামে অনেক রাত, তো কেউই ছিল না তখন। তো সে দেখলো চাঁদের আলোতে যে ওই ছেলেটা ওর বাসার যে ছেলেটা, ওই ছেলেটার নাম ফিরোজ ছিল। ওই ছেলেটাই ওই বাগানের মানে একটা মেহেন্দি গাছ আছে, ওই মেহেন্দি গাছের পাশে বসে আছে। ফার্স্টে উনি খেয়াল করতে পারেনি। উনি বলল যে মানে দেখলো যে কেউ একজন ওখানে বসে আছে। পরে তখন সামনে গেল, তখন গিয়ে দেখলো যে ওই ছেলেটা ওখানে বসে আছে। তো ওকে দেখে তো অবাক, যে তোকে আমরা এতদিন ধরে খুঁজতেছি, কোনো জায়গায় পেলাম না, পুলিশ তোকে খুঁজতেছে, পাচ্ছে না, তুই কই ছিলি? সে কোনো উত্তর দেয় না। তাকে অনেকবার মানে ঝাড়ি টাড়ি দিয়ে অনেক বললো যে তুই চল বাসায় যাবি। যখন তার হাত ধরলো রাসেল ভাই, মানে পুরো হাত ঠান্ডা। হাত ধরে যখন টান দিয়ে তাকে বাসায় নিয়ে যাবে, সে জাস্ট একটা কথাই বলল, আমি তোমার সাথে বাসায় যেতে পারবো না, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে গেছি। পরে এটা যখন শুনলো, সে বলল যে কি বলছিস তুই? বলে যে আমি আর বেঁচে নেই। আচ্ছা, এইটা যখন বললো যে আমি আর বেঁচে নেই, আমার ফ্রেন্ডের ভাই অবাক হলো আর মনে করলো যে ও ব্যাপারটা দুষ্টামি করতে। বললো যে দেখ, তুই টেনশন করিস না, আমরা বাসায় সবাইকে বলবো যে তুই একটা প্রবলেমের মধ্যে ছিলি, তোকে কেউ কিছু বলবে না, তোর চাচাও তোকে কিছু বলবে না, তুই আমার সাথে চল। সে বলছে যে না, তুমি আমাকে অনেক খুঁজেছ, অনেক করেছো, আমি জানি, আমি তোমার সাথে যেতে পারবো না, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে গেছি, আমি আর এই আমি আর এই দুনিয়াতে বেঁচে নেই। আমি কিভাবে আমার মৃত্যু হয়েছে আমি তোমাকে এখন বলতে পারবো না, জাস্ট তুমি আমার একটা কাজই করো, তুমি আমার জন্য একটা গায়েবী জানাজা দিয়ে দিও। আচ্ছা। তো এটা বলে
ও জাস্ট আস্তে আস্তে ছোট হয়ে গেল আর ভ্যানিশ হয়ে গেল। এই যে দৃশ্যটা দেখার পরে আমার ফ্রেন্ডের ভাই অনেক ভয় পেয়ে যায়, ওইখান থেকে দৌড় দিয়ে বাসায় আসে। বাসার সবাইকে কেউ কেউ ঘুমিয়ে গেছিল, ঘুম থেকে উঠে ব্যাপারটা বলে যে আমি ওকে দেখেছি এবং আমাদের একটা জানাজা দেওয়া উচিত। কিন্তু আচ্ছা। ওর কথা কেউই বিশ্বাস করলো না, বললো যে তুমি ওর ব্যাপারে আর চিন্তা করো না, ওকে আমরা খুঁজে পাবো, একটা জীবিত মানুষও তো বেঁচেও থাকতে পারে, ওকে ওর কেমনে আমরা ওর জানাজা দিব বলো। পরে ও বললো মানে উনি কাউকে বিশ্বাস করাতে পারছিল না যে সে এই জিনিসটা দেখেছে। তো তাকে সবাই শান্ত করলো যে তুমি বিষয় চিন্তা করো না, আমরা কালকে সকালে এই বিষয়ে কথা বলো, তুমি এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা। তো এই বিষয়টা 2-3 দিন পরে সে মানে ঘুমে স্বপ্ন দেখছে যে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে কারো জানাজা পড়ছে, এই টাইপের কিছু দেখছে। তো তখন যখন এই জিনিসটা যখন সে দেখলো, সে তখন বুঝে গেল যে না, এই জিনিসটা তাকে করতেই হবে, জানাজাটা দিতেই হবে। তো এই ব্যাপারটা সে তার ফ্রেন্ডের সাথে শেয়ার করলো। ফ্রেন্ডকে বললো যে মানে ওই এলাকার একটা হুজুর তার সাথে এই বিষয়ে কথা বলার জন্য গেল, তাকে ব্যাপারটা জানালো যে আমি এই ঘটনাটা দেখেছি, এই ঘটনাটা আমার সাথে হয়েছে, আপনি আমার সাথে একটু চলেন আর ওর জানাজাটা একটু দেন। আচ্ছা। পরে হুজুরকে অনেক বলার পরে হুজুর তার কথা বিশ্বাস করলো, বিশ্বাস করে বললো যে হ্যাঁ আমি ওর জানাজাটা দিব। পরে সেই জায়গায়, যে জায়গায় ওকে দেখেছিল রাসেল ভাই, ওই মেহেন্দি গাছের পাশে ওর মানে ও ছিল, ওর সাথে আরো 2-3 জন ফ্রেন্ড ছিল, তারা ওই ছেলের জানাজাটা দিল। তারপর থেকে ওকে আর কোনো সময় সে স্বপ্নেও দেখেনি, এমনিও দেখেনি। এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। আমি যেটা এখন করব সেটা হচ্ছে আমাদের তো যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে তাসদিক ইসলাম নামে এক ভাই আমার কাছে শেয়ার করেছেন। এটা হচ্ছে ওনার অফিসের সিকিউরিটি গার্ডের ছেলের ঘটনা। আচ্ছা। তো উনি আমাকে আগে বলেছিল যে আলিফ ভাই, আমি কিন্তু আপনার জন্য খুব ডিফারেন্ট স্টোরি কালেক্ট করার চেষ্টা করছি। তো উনি ওনার সিকিউরিটি গার্ডের ছেলের ঘটনা কালেক্ট করেন। আজকে থেকে 15 বছর আগের ঘটনা। ওকে। তো ওই সিকিউরিটি গার্ডের ছেলেটা আর কি, ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে সীতাকুণ্ড জেলায় আপনার একটা জায়গা আছে ভাটের খিল গ্রাম, এবং নামার বাজার নামে একটা বাজার আছে, সেখান থেকে তাদের গ্রামের বাড়ি হচ্ছে ভাটের খিল, সীতাকুণ্ড থানাতে পড়েছে আর কি। তো উনি মানে ওই ভাইয়াটা আর কি একটা গার্মেন্টসে চাকরি করতো চিটগং শহরে একটা গার্মেন্টসে চাকরি করতো। তো উনি থাকতোই শহরে, আর ওনার বাবা মানে ফ্যামিলি সবাই থাকতো হচ্ছে গ্রাম সাইডে। তো এমন সময় ওনাকে রাজি করানো হয় যে মানে ওনাকে বিয়ের ব্যাপারে রাজি করানো হয় যে তোমাকে বিয়ে দিব এই সেই। আর আজ থেকে 15 বছর আগে ওনাদের মানে মোবাইল ছিল, কিন্তু ওনাদের এলাকায় কয়জনের সাথে কাছে মোবাইল তখন দাম অনেক বেশি ছিল, সেই জন্য মোবাইল এতটা ছিল না সাথে। তো কন্ট্যাক্ট করে ওনাকে অনেক কনভিন্স করার ট্রাই করা হয় যে একটা মেয়ে দেখা হয়, তুমি আসো, এবার ছুটি হচ্ছে তোমাকে কয়েকদিনের মধ্যে। ওই কোনো কিছু একটা ছুটি ছিল 5-7 দিনের। তো উনি অনেকদিন যাবত যেহেতু সীতাকুণ্ডে আসা হয় না, সেজন্য তিনি প্ল্যান করে এরকম ভাবে একটা প্ল্যান করে ঠিক আছে আমি তোমাদের কোথায় মেয়ে দেখবো, এবং যথারীতি উনি চিটগং থেকে সীতাকুণ্ড আসেন আর কি বাস দিয়ে। সেদিন নামতে নামতে রাতে 1টা বেজে যায়। ঘটনাটা সেদিনের রাতেরই। তো বাস থেকে নামার পর উনি ওই নামার বাজারে ওয়েট করছে। তো ওনার ভাষায় আমি একটু বলি যে আমি ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে রাত 1টার বেশি বেজে যায়, ঘড়িতে দেখি রাত 1টার বেশি বাজে, এবং চারিপাশটা তেমন অন্ধকার না, কিছু আলো আছে, উপর আকাশের পূর্ণিমা মানে কমপ্লিট চাঁদের আলো চাঁদের আলো সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো নামার বাজার থেকে আমার বাড়ি হচ্ছে অ্যাটলিস্ট 3 থেকে 4 কিলোমিটার দূরে। আর যেহেতু আমি একটা বিয়ের প্ল্যানিংয়েও আছে, তো আমার ব্যাগ ট্যাগ লাগেজ শপিং টপিং করা, এই ব্যাগটাও এত ভারী ছিল যে আমি হেঁটে আমার বাড়ি যেতে পারবো না, আর এটাকে টানাও একটা ব্যাপার মানে মুশকিল। আর ওই মুহূর্তে ওই জায়গাতে কোনো ধরনের সিএনজি বা রিক্সা কিছুই ছিল না। এবং নর্মালি ওই জায়গায় আমি যখন নামি তখন কখনো কখনো পাওয়া যায়, কিন্তু আজ আমি কেন জানি কিছুই দেখছি না। একটা পর্যায়ে দূর থেকে একটা মানে নিচে হারিকেন টাইপের একটা ভ্যান। তো ভ্যানটা আপনি কিভাবে চিন্তা করেন, আমাদের এলাকার ভ্যানটা হচ্ছে এরকম যে ভ্যানের উপরে আবার সিট দেওয়া, বসা যায় আর কি, একটু নিচু ভ্যান, উঠে বসা যায় একসাথে, 2টা রো, ওই লেগুনের মতো 2টা রো, এবং এখানে অ্যাটলিস্ট 3 জন করে বসতে পারে, 3-4 জন করে বসতে পারে। তো উনি দেখলেন যে হারিকেন জ্বালানো অবস্থায় একটা ভ্যান তার দিকে আসছে, সামনে আসে, এবং জিজ্ঞেস করি যে আমি কি ব্যাপার, এই ভ্যানটা আমার দিকে কেন আসছে, এবং
ভ্যানটার পিছনে একটা জিনিস রাখা, সাদা কিছু টাইপের, দূর থেকে মনে হচ্ছিল। কাছে আসার পর জিজ্ঞেস করলাম, মানে কাছে আসার পর আমি ক্লিয়ার হলাম, ভ্যানটা একটা কাফনে কাপড় মোড়ানো লাশ নিয়ে আমার সামনে এসছে। তো আমি খুব হতভম্ব হয়ে যাই, আমার এসব জিনিস ভয় লাগে না, আমি এত ভয়ের মানুষ না, আমি এগুলিতে ভয় পাই না। লাশ আসছে তো কি হয়েছে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি যে আমি কিছু পেলে সাথে যাব, কিন্তু এর সাথে আমি যাব না। কিন্তু ওই মুহূর্তে লোকটা আমাকে জিজ্ঞেস করে, আসলে আমি কিন্তু তার ভাষায় বলছি আর কি, লোকটা আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি কোথায় যাবেন, চলেন আপনাকে আগাই দিই। তো উনি বলে যে না, আমি আপনার সাথে যাব না। আর আপনার সাথে এটা কি, আপনার সাথে তো দেখি লাশ। বলে যে ভয় পায়েন না, এটা কোনো কিছু না, আপনি ওঠেন না, আপনি কোথায় যাবেন, আমিও তো একা, আপনাকে নামাই দিব, ভাড়া যা আসে তাই দিন, আপনি কই যাবেন বলেন তো। বলে যে আমি ভাটের খিল যাব। বলে যে ভাটের খিল তো আমিও যেতেছি, চলেন আপনাকে আমি নিয়ে যাব। তো উনি অনেক কিছু চিন্তা করলো যে এই ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব না। তো উনি কি করলো, ভ্যানের মধ্যে উঠে দেখলো যে লাশের পাশে একটা ব্যাগ রাখা, মানে কারো ব্যাগ, মনে হচ্ছে যে মানে কেউ একটা ব্যাগ নিয়ে রেখে গেছে লাশের সাথে। তো উনি কি করলেন, সাথে মানে ভ্যানে উঠলো, ভ্যানে ওঠার পরে ওনার লাগেজ উঠানোর পরে বলে চলেন। তো চলতে চলতে একটা পর্যায়ে ওই যা গ্রামটা, ওই ভাটের খিল গ্রামটা, এখানে মানুষজন তার পরিচিত, এলাকার লোকজন তার পরিচিত, এবং ইভেন কি যে ভ্যানওয়ালাও তার পরিচিত। এই ভ্যানওয়ালাটা তার কাছে সে আগে কখনো দেখেন নাই। তো ওই ভ্যানে উঠে যায় এবং ভ্যান দিয়ে রওনা দিয়ে দেয়। তো তাদের বাড়িতে যেতে দুটা রাস্তা পড়ে, একটা হচ্ছে ভালো রাস্তা, একটা একটু ভাঙা রাস্তা, ওইটা ভুইয়া রাস্তা বলে। তো ভালো রাস্তা দিয়ে যাবে এরকম কিছু বলার আগেই তিনি মানে চলন্ত অবস্থায় ওই আপনার যে চালকটা তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, এই লাশ কোথার থেকে পাইলা। ওই যে এই লাশটা আমাকে থানার থেকে দিছে, লাশের সাথে ব্যাগ দেখতেছেন না, ব্যাগের মধ্যে লাশের পরিচয়, অ্যাড্রেস ঠিকানা আছে, আমি এটা পৌঁছায় দিব। বলে যে কোথায় পৌঁছায় দিবা। বলে যে আপনাদের এলাকায় যাবে, আপনি টেনশন করেন না, আপনি চলেন, আপনি ভয়টাই পায়েন না। বলে ভয় পাওয়ার কোনো বিষয় না, কিন্তু কথা হইতেছে একটা লাশের সাথে যাইতেছি, আমার তো মানে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয় নাই। তো উনি আসলে ভয় কাটানোর জন্য এবং কোনো কিছু তাকে অ্যাটাক না করে এই জন্যই সে কনভারসেশন চালিয়ে যাচ্ছিল ওই ভ্যানওয়ালার সাথে। তো কনভারসেশন চালানো অবস্থায় ভ্যানওয়ালা যে কখন ভুইয়ার ওই রোডটা দিয়ে ঢুকে গেছে উনি জানেন না। ওই রোডের এক পাশ হচ্ছে খাল, মানে ক্যানেলের মতো, আরেক পাশ হচ্ছে বাঁশঝাড় টাইপের অনেক গাছগাছালি, এবং ওই পাশ থেকে কাউকে দেখাও যায় না, কি যদি হেঁটেও যায় মানে দিনের আলোতেই ঠিক মতো দেখা যায় না, রাতের বেলা তো আরো অন্ধকার। উনি চলতে চলতে এক পর্যায়ে দেখলো যে ভ্যানওয়ালা তো কোনো কথাবার্তা বলছে না। তো এরকম অবস্থায় ভ্যানওয়ালার সাথে কথা বলা দরকার। আর লাশটা পাশে, আপনি যদি একটা ভ্যানের পাশে আপনার সাথে লাশ থাকে রাত্রে 1টার দিকে, আপনি কি চিন্তা করবেন? ওনার সাহসের অবস্থা বোঝেন, উনি কতটা সাহস নিয়ে ভ্যানে ওঠেন। তো এক পর্যায়ে উনি দেখেন যে ওনার ভ্যানের সামনে দিয়ে একটা বোরকা পরা মহিলা হেঁটে যায়। তো এ তো রাতের বেলা বোরকা পরা মহিলা ক্লিয়ারলি রাস্তা ক্রস করে গেল। প্রথমে উনি তেমন একটা আমলে নেন না যে রাত্রেবেলা হয়তো কেউ যেতে পারে। তো কথা বলতে বলতে এক পর্যায়ে জিজ্ঞেস করে যে কাহিনী কি। বলে যে সীতাকুণ্ড থানা থেকে লাশটা দিছিল আমাকে, এটা এখন পৌঁছাই দিব। এখন কথা হচ্ছে যে আপনি ওই আশেপাশে যা দেখতেছেন তা কিছু মানে ধরে নিয়েন না। হঠাৎ করে এটা বলতে আরেকটা মহিলা তার সামনে দিয়ে ক্রস করলো, এবং তিনি দেখলেন যে মহিলাটা ক্রস করে উনি যখন পিছনে তাকালো যে মহিলাটা পিছনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এর মাঝখানে তারা কিন্তু ভুইয়া রোডে ঢুকেছে। বলে রাখি যে এলাকার লোকজনরা এই ভুইয়া রোডে তেমন একটা রাত্রেবেলা কেউ প্রবেশ করে না, কারণ ওইখানে অনেক উল্টাপাল্টা ঘটনার বিবরণ আছে অনেকের কাছে। তো উনি এই যে রাস্তাতে ঢুকে গেছে উনি বোঝেন নাই। তো উনি কথা বলতেছে একটা পর্যায়ে দেখে যে আরেকটা মহিলা, আর 3 নম্বর মহিলা রাস্তা ক্রস করে। তখন এই আপনি কি কিছু দেখলেন, খেয়াল করছেন? বলে যে আমি কিন্তু আপনাকে আগেই বলছি যে আপনি যাই দেখতেছেন এগুলি ওভারলুক করে যান, এগুলো কিছু খেয়াল করেন না, যাই দেখেন। আর একটু সামনে আগানোর পরে এরকম করে কয়েকবার তাদের সামনে দিয়ে এরকম মহিলা, একটা বোরকা পরা মহিলা, একজন মহিলা বারবার ক্রস করে যাচ্ছে। তো উনি জিজ্ঞেস করে আচ্ছা ভাই কাহিনী কি। উনি চিন্তা করে মনে মনে যে যদি কোনো লাশ এরকম ভাবে থানার মধ্যে থাকে এবং লাশের সাথে যদি কোনো অ্যাড্রেস থাকে, আচ্ছা ভাবলাম এটা একটা বেওয়ারিশ লাশ,
অ্যাড্রেস থাকলে তো থানা থেকে ফোন দিবে অ্যাড্রেসে, বা কন্ট্যাক্ট করা হবে যে আপনার লাশ আসে নিয়ে যান। তাকে কেন লাশটা কেন ভ্যানের মধ্যে চড়িয়ে দিবে? তাকে সে কে? তো ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি থানার কেউ নাকি? বলে না না, আমি থানার কেউ না। বলে তাহলে লাশটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বলে ভাই আরেকটা কথা বলি, লাশের কিন্তু মাথা নাই। এইটা শোনার পর উনি এখন ঘাবড়ে যাচ্ছে। তো মাথাটা নিচু করে ডান দিকে তাকা দিয়ে দেখে তার পিছনে 4 জন মহিলা বোরকা পরা বসে আছে ভ্যানের মধ্যে। এবং এটা সে বুঝতে পারছিল ভ্যানটা অনেক ভারী ভারী লাগছিল, যে ওনার টানতে কষ্ট ছিল, যে ভ্যানওয়ালা ওনার টানতে খুব কষ্ট ছিল। আপনি ভ্যান রিক্সাতেও চললে বুঝতে পারবেন যে রিক্সাওয়ালা আপনাকে নিয়ে কত স্মুথ যাচ্ছে, বা আপনার সাথে কেউ থাকলে তার টানতে কত কষ্ট হচ্ছে। ভ্যানওয়ালা টানতে খুব কষ্ট ছিল। হঠাৎ করে তার ডান দিকে তাকে পিছিয়ে দেখে 4 জন মহিলা, ওই বোরকাওয়ালা মহিলা 4 জন তার সামনে বসে আছে। উনি আর কিছু চিন্তা করে নাই। আর যাই হোক, এখন ওনাকে পালাতে হবে। ভ্যান থেকে এক লাফে ওনার লাগেজ টাগেজ রেখে অনেক দূরে মানে দৌড়ে পালিয়ে যায় এবং সূরা নাস পড়তে পড়তে পালিয়ে যায়। প্রথমে সূরা ইখলাস, প্রথমে সূরা, তারপরে সূরা নাস এবং এরপরে সূরা ফালাক পড়তে পড়তে জোরে জোরে পড়তে পড়তে খুব জোরে জোরে পড়তে পড়তে পিছনে চলে যায়। দূর মানে ওনাকে কেউ অ্যাটাক করছে না, উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওই ভ্যানটা একটু সামনে যে থামে, ওই ভ্যান থেকে ভ্যান চালককে এই 4 জন মহিলা খুব জোর করে টেনে হেঁচড়ে নামায় এবং ওই ভ্যান চালককে ইচ্ছা মতো মারতে থাকে। তো সাহসী যেহেতু বললাম, এত লাশ সাথে ভ্যানের মধ্যে চলে আসছে, তার তো অবশ্যই একটা টার্গেট থাকবে যে ভ্যানওয়ালাকে সেভ করব। যার যাই হোক, উনি দেখছে ভ্যানওয়ালা না কিছু বলছে না, ওদের মারটা খাচ্ছে এবং খুব জোরে জোরে মারছে। এবং দূর থেকে ওই যে কাঠ ভাঙার শব্দ যেরকম হয়, এরকম দূর থেকে কাঠ ভাঙার শব্দ আসছে। উনি বলে যাই হোক, 7 চিন্তা করে উনি সামনে আগায় গেলেন ঠিকই। উনি ওনার আগানো দেখে ওই 4 জন মহিলা ক্ষেতের মাঝখানে নেমে যায়। এখন ওনার মনে হচ্ছে যে উনি যে জায়গায় আছেন সেই জায়গাটা এখন আর পরিচিত মনে হচ্ছে না। এই গ্রাম তার পরিচিত, তিনি গ্রামের ছেলে, কিন্তু এই জায়গাটা তার আর পরিচিত মনে হচ্ছে না। তিনি দেখলেন লাশ পড়ে আছে, তার লাগেজ পড়ে আছে, লাশের সাথে ব্যাগটাও আছে, ওই 4 জন মহিলাও নাই এবং সেই ভ্যানওয়ালাও নাই। সে দৌড়ে আশেপাশে বাড়ি খুঁজতে লাগলেন। অনেক দূরে, অনেক হাঁটলো, অনেক দৌড়াচ্ছে, দৌড়াতে একটা বাড়ির সামনে যায়। একটা আম গাছ দেখে মনে হয় যে ভেতরে বাড়ি আছে। আম গাছটা ক্রস করে ভেতরে বাড়িতে যে দরজা নক করতে থাকে। দীর্ঘক্ষণ নক করার পরে রাত তখন অনেক বাজে, অনেক মানে ফজরের রাত ওয়াক্ত। দরজা নক করার পরে লোকজন আসে। কি ব্যাপার ভাই? এই লোকগুলাকেও সে চেনে না, কারণ ভুইয়া রোড থেকে বের হওয়ার পর তার বাড়ির দিকে যেতে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তার সবাইকে তিনি চেনেন, কিন্তু এই রাত আর পরিচিত কেউ না। জিজ্ঞেস করে, ভাই আমি কোথায় আছি? বলে এটা তো নোয়াখালী, আপনি এনে কি করেন? বলে যে ভাই আমি একটা বিপদে পড়েছি, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। ধপাস করে পড়ে যাওয়ার পরে লোকজনদের মায়া হয় খুব, ওনাকে তারা রাখে, মানে ওনাকে ওনাদের বাসায় আশ্রয় দেয় সেদিন রাতের বেলা, এবং ওনাদেরকে ওই দিন রাতের বেলা তার ঘটনাটা বলে। তো উনি বলে যে আমি যখন এই ভ্যানের মধ্যে উঠি, আমি প্রথমে বুঝতে পারছিলাম না, পরে দেখি যে একের পর এক আমার এই পরিচিত জায়গা, ওই ভ্যানটা চারিপাশে ঘুরছিল, একই রাস্তায় বারবার ঘুরছিল। তো পরবর্তী সময় ওনারা তাকে বাসে উঠিয়ে দেয় এবং তিনি তার দিনের বেলায় তার এলাকায় পৌঁছায়, এবং এলাকায় পৌঁছানোর পর সে তার বাবাদের সাথে মানে বাবা মার সাথে দেখা করে আর কোনো দেরি করা নেই, সাথে সাথে তিনি খবর নেওয়ার জন্য সীতাকুণ্ড থানায় যায়। থানায় যাওয়ার পর শুরুতেই তো পুলিশের সাথে দেখা করবে, একটা লাশের ব্যাপারে কথা বলবে। উনি কি করে, আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করে এরকম কি লাশ আগে আসছিল কিনা। তো লোকজন বলে ভাই আমি তো কিছু বলতে পারবো না, তবে আপনি চাইলে ওই যে লাশটা রাখে আর কি, যে লাশটা রিসিভ করে তার সাথে আপনি দেখা করতে পারেন। তো উনি যায় এবং জিজ্ঞেস করে যে কি ব্যাপার, এরকম লাশ কি গতকালকে কোনো লাশ আসছিল? বলে কি না রে ভাই, গতকালকে তো কোনো লাশ আসে নাই। হ্যাঁ, তবে একটা গলা কাটা লাশ আসছিল, সেটা 4-5 দিন আগে 4 জন মহিলা রিসিভ করে নিয়ে যায়, 4 জন বোরকা পরা মহিলা, এবং তারা তাদের পরিচয় দিয়ে রিসিভ করে আর কি। আমরা তাদেরকে কাছে লাশটা বুঝাই দিই, তারা একটা ভ্যানও নিয়ে আসে সাথে করে। পরবর্তী সময় তিনি গ্রামে চলে আসেন এবং এই জিনিসটা তিনি কাউকে আর শেয়ার করেন না। জিনিস বলে যে আমি আজকে খুব ভয় পেয়েছি, আমার সাথে খুব বাজে ঘটনা ঘটছে, কিন্তু পুরো ডিটেলসে কাউকে শেয়ার করে না তিনি। পরবর্তী সময় বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর পর অনেক পরে একজন হুজুরের সাথে দিন দেখা করতে যান এই ঘটনার ব্যাপারে জানার জন্য, যে তার লাইফের ঘটনা কি হুজুর বলতে পারবে কিনা। তখন হুজুরকে জিজ্ঞেস করে যে আমি ওই দিন রাতে যা দেখেছিলাম তার
আলোচনা করবা, সেটা দেখে আপনি কি আপনার রায় দেন বা আপনার কি মনে হয় আমি কি মানে উনি আসলে মেন্টালি সিক হয়ে গিয়েছিল, বিয়ের পরে ফ্যামিলিগত প্রবলেম দেখা দিচ্ছিল কিছুদিন পর পর। তো উনি এরকম হুজুরকে দেখান যে ওনার লাইফে যে ঘটে গেছিল ঘটনাটা কি ওনার মানে পার্সোনাল জীবনেও এফেক্ট পড়ছে কিনা। পরে হুজুর বলে আসলে আপনি চিন্তা করেন না, এসব জিনিসগুলো চলে যাবে, আপনি পানিটা খেয়েন। আর আপনাকে আমি একটু ক্লিয়ার করে বলি, আপনি যে ঘটনার আগে ফেস করেছিলেন সেইটা 4 জন জিন আসলে ওই জিনটা ওই ডেড বডিটা নিয়ে একটা বাজে কাজ করার প্ল্যান করছিল। আর যেই লোকটা ভ্যান চালাচ্ছিল সেটা জিন দ্বারা মানে পজেসড ছিল আর কি, আসর করেছিল জিনরা। পরবর্তী সময় রাসেল ভাই ওই ভ্যানওয়ালাকে কিন্তু উনি এলাকায় পায় এবং ভ্যানওয়ালাকে দেখতে পায়, কিন্তু ভ্যানওয়ালাকে নর্মাল অবস্থায় পায় না, পাগল অবস্থায় পায়। ওনাকে রাস্তায় দেখতে মানে ওনারা এলাকায় কিন্তু ওই ভ্যানওয়ালাকে দেখতে পায়, দেখেছিল কিন্তু পাগল অবস্থায়। এটা ছিল রাসেল ভাই সেকেন্ড ঘটনা ওনার লাইফে ঘটে যাওয়া। আমার কাছে মনে হয় যে প্রথম ঘটনা যেহেতু সেকেন্ড ঘটনাটা বেশি ইন্টারেস্টিং। আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের আরো একজন অতিথি আছেন, আমরা তার কাছে এখন যাব এবং আপনার নামটা একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলে আপনার ঘটনায় চলে যাব আমরা। চলুন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি এরশাদ উত্তরা থেকে। জি রাসেল ভাই, আজকে যে ঘটনাটা বলবো এটা বেশ আগে, লাইক 22 years বিফোর আচ্ছা। দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন মক্কা, সৌদি আরবিয়া। জি। তখন আমি ওখানে কাজ করতাম, হায়াত রিজেন্সি, ইটস অ্যান আমেরিকান চেইন হোটেল, 5-star চেইন হোটেল। জি। ওখানে আই ওয়াজ হোল্ডিং দ্য পজিশন অফ রুম ডিভিশন সুপারভাইজার। আচ্ছা। এটা ছিল আপনার হজের 10ই জেল হজ, যে দিনটা আরাফা, দ্য ডে আল আরাফা, ওদিনকার ঘটনা। স্পেশালি মক্কার মদিনায় হয় কি, ওই যে আপনার হজের সময় ফুল প্যাক থাকে ওরা এটা, এবং স্পেশালি জেল হজের যে 10ই জেল হজ যে দিনটা, ওই দিনকে সকালবেলা করে সবাই চলে যায় আরাফার ময়দানে এবং হোল নাইট ওখানে থাকে। অনেকে মানে ইজ ভেরি রেয়ার 2-1 চলে আসে। তো মক্কা হায়াত রিজেন্সিতে আমাদের 3টা স্লটে 3টা অ্যাপার্টমেন্ট। এটা প্রথমটা ছিল এক্সিকিউটিভ ফ্লোর, ওটা 200 রুম। তারপর একটা এক্সিকিউটিভ অ্যাপার্টমেন্ট, ওটা 200 রুম। তারপর একটা রেগুলার অ্যাপার্টমেন্ট, ওটা 200 রুম। টোটাল 600 রুমস ছিল। আচ্ছা। তো ওই যে 10ই জেল হজ, ওই একটা দিনই আমাদের ছিল ইটস লাইক 24 আওয়ার্স ক্লিনিং করার জন্য। এবং আমরা একদম জেনারেল ক্লিনিং করতাম, বিকজ হজের সময় গ্রুপ লোক যাইতো, বিকজ দ্য রেন্ট ওয়াজ ভেরি হাই। এবং এক রুমে মনে করেন যেখানে ইউজ টু, যেমন আমি জেনারেল একটা রেগুলার অ্যাপার্টমেন্টের কথা বলি, ওখানে 4টা বেডরুম আছে, ওখানে আমরা নর্মালি একটা ফ্যামিলি অ্যালাউ করতাম। কিন্তু হজের সময় আমরা 4টা বেডরুমে মিনিমাম 40 জন দিতাম, মানে ইট ওয়াজ টু প্যাক। তো ওই সময় আমার ডিউটি ছিল নাইট ডিউটি, আর হজের সময় স্পেশালি আমরা 12 ঘন্টা করে ডিউটি করতাম, কারণ এত গেস্ট প্রেশার থাকতো। তো আমি ছিলাম নাইট শিফটে, সো মাই ডিউটি ওয়াজ লাইক 8 to 8। আচ্ছা। 8 PM to 8 AM। যেহেতু 10ই ছিল এবং পুরো হোটেলই খালি, 600 রুমের মধ্যে 600 রুমই খালি, তখন শুধু রাত্রেবেলা ক্লিনিংয়ের কাজ চলতে, ছাড়া কিছু না, ক্লিনিংয়ের কাজ করতো। ওদিনকে রাতের বেলা আমি ডিউটি মোটামুটি ডিউটি রিপোর্টগুলো চেক করে, আউটলেটস কিছু চেক করে আমি গিয়ে জাস্ট আমার রুমে বসে একটা ওই বুক শপ থেকে একটা বই নিয়েছিল, রিডার্স ডাইজেস্ট একটা বই ছিল তখন। তো দ্যাট ওয়াজ অনলি এন্টারটেনমেন্ট ইন মক্কা। তো ওইটা নিয়ে পড়ছিলাম। এই সময় লাইক ইট ওয়াজ quarter to 3 AM। আমাকে সিকিউরিটি থেকে ওয়াকিটকিতে কল দিল যে তারা আমাদের রেগুলার যে অ্যাপার্টমেন্ট, মানে 3 নম্বর অ্যাপার্টমেন্টটা, ওটার 10th ফ্লোর থেকে কোনো নয়েজ পাচ্ছে। ইট ওয়াজ দ্য ভাইব্রেটিং সেন্সর, যেটা মানে হাইজিনিসের সেফটিটা খুব মানে আর কি। তো আমাকে বলতেছে কোনো গেস্ট আছে না, কেন বলছে না। তো ওই যে ইনচার্জ ছিল সেক্রেটারি, তো ওর নাম ছিল আবি আব্দু, ও ইথিওপিয়ান। তখন আমি বলছি না, তখন বলছে ওকে লেটস গো, কারণ এই সেফটির কারণে আর অনেক গেস্ট, অনেক ভ্যালুয়েবল পার্টস তখন রেখে যায় রুমে। এই জন্য মেইনটেন্যান্সের মাস্টার কি ছিল আমাদের ডিপার্টমেন্টে, লিফটের মাস্টার কি ছিল ইঞ্জিনিয়ারিংয়ে, আর পুরো ফ্লোরের যে রুমগুলো ওগুলো হচ্ছে সিকিউরিটিতে। আচ্ছা। তো এখন মানে 3 জনকে লাগবে, ইঞ্জিনিয়ার 1 জনকে লাগবে, আমাকে লাগবে, আমার মাস্টার কি ইউজের জন্য, আর সিকিউরিটি তোর দায়িত্ব করবি। তখন আমি আবার ইঞ্জিনিয়ারিংয়ে কল দিলাম। ইঞ্জিনিয়ারিং ইমতিয়াজ হোসেন, হি ওয়াজ এ পাকিস্তানি ইঞ্জিনিয়ার, উনি ছিলেন ইনচার্জ। তো ওখানে ওনাকে আমি বললাম যে ইমতিয়াজ ভাই এরকম ঘটনা, তো লেটস গো টু চেক দ্য ফ্লোর। তো আমি আব্দিকে বললাম যে ইউ বেটার কাম টু মাই অফিস অ্যান্ড উইথ শি উইল গো টুগেদার।
তো আমরা গেলাম, আমি আমার কি দিয়ে মাস্টার কি দিয়ে এন্ট্রান্স খুলে দিলাম, খুলে এখন আমরা লিফট অন করলো ইমতিয়াজ ভাই। তখন প্রত্যেকটা আমরা ইয়েতে করতেছি, মানে প্রত্যেকটা ফ্লোর একটা একটা করে দেখতেছি। জি। আমরা যতই উপরে যাচ্ছি ইয়েতে নয়েজটা বাড়ছে। এখন ইমতিয়াজ ভাই প্রত্যেকটা ফ্লোরে সুইচ আউট করছেন, 10 নম্বর 10th ফ্লোরে কল নিচ্ছে না। জি। 9th ফ্লোর পর্যন্ত আছে, 10th ফ্লোরে কল নিচ্ছে না। তখন আমরা কি করবো, তখন ইমতিয়াজ ভাই বলে যে ওকে আইল সি ইট লেটার, আমরা আগে তাহলে আমরা ইমার্জেন্সি স্টেয়ারকেস দিয়ে আমরা 10th ফ্লোরে যাই। তো আমরা 9th ফ্লোরে নেমে ইমার্জেন্সি স্টেয়ারকেস দিয়ে 10th ফ্লোরে উঠলাম। যখন 9th ফ্লোরে আমরা নামলাম, তখন স্পষ্ট শুনলাম যে কোরআন তেলাওয়াত করতেছে সামরি, উপর থেকে আসতেছে শব্দটা। তখন আমি করলাম কি, আমি ইমতিয়াজ ভাই আমি আব্দুকে বললাম লেটস গো টুগেদার, আগে পিছিয়ে যায় না। আর আব্দির একটা আবু আব্দি, যেটা ইথিওপিয়ান সিকিউরিটি ইনচার্জ ছিল, হি ওয়াজ ভেরি টল বাট ভেরি থিন এবং সো টকেটিভ, খামাখাই কথা বলতো, এমনি কথা বলতো। তো সে আগে যাবে, আমি ওয়েট। হ্যাঁ, তারপর তখন যখন আমরা মোটামুটি 3 জনে স্টেয়ারকেস 3 জনে একসাথে পার হচ্ছি, 10th ফ্লোরের যে এন্ট্রান্সটা ওটা দেখলাম খোলা, এবং ওই লবিগুলো ছিল অনেক বড়, আর ফ্লোর লবি অনেক বড়। রাইট, একসাথে 120 লোক একসাথে দাঁড়াতে পারে। ওখানে দেখলাম রাসেল ভাই, সব এক চেহারার, সব এহেরাম পড়া, সবাই লম্বা, মোটামুটি সাইজাক, নামাজ পড়তেছে। আচ্ছা। নামাজ পড়ে দেখে এটা দেখে আমি আর উপরে উঠতে চাইনি। 3টা স্টেয়ার বাকি ছিল। আমি ইমতিয়াজ ভাই হাত ধরে বললাম কি, ইমতিয়াজ ভাই লেটস গো অর লেটস রান ফ্রম হিয়ার। ওকে। হ্যাঁ, ইমতিয়াজ ভাই ঘুরছে পাকিস্তানি, যেটা ইঞ্জিনিয়ারিং। আব্দু বলতেছে না, আই ওয়ান্না সি। আমি তো আব্দু বেটার কাম, আই ওয়ান্না সি। এটা বলে সে লাভ দিয়ে 3টা সেই টপকে উপরে উঠেছে। যখন টপকে উঠে এক পা দিছে ভিতরে, লবির ভিতরে, মানে কি হয়েছে জানি না, সে ওখান থেকে ঘুরে ছিটটা পড়ছে ওয়ালের সাথে, ছিটে পড়ে ওই স্টেয়ার দিয়ে গড়াইতে একদম স্টেয়ার যে আমাদের পাটাতানটা ওখানে গিয়ে। আমি আর ইমতিয়াজ কোনোভাবে ওকে ধরে নিয়ে 9th ফ্লোরে টান দিয়ে লিফটের মধ্যে উঠে একদম নিচে গিয়ে, তখন ইমতিয়াজ বলতে দেয়ার জিন। আমি হ্যাঁ স্পর্শীয় জিন। আব্দুর ব্যথা তো পাইছে, এখন ডান চোখটা দেখতেছে না, মানে স্ট্যাপ করছে, থাপ্পড় মারছে ওকে, মানে থাপ্পড় মারছে, কিন্তু কে মারছে এটা দেখি নাই, কোথায় মারছে কোনো কিছু দেখি নাই। তখন আমরা ওখান থেকে ডান চোখ দিয়ে পুরোপুরি ব্লিডিং হইতেছে। আমরা সাথে সাথে হাসপাতালে মসজিদপাল নূর আছে, মক্কা একটা হাসপাতাল, আমাদের হাইটিস দিচ্ছে, আমরা ওখানে যাইতাম আমরা সবাই। তো নিয়ে গেলাম, তো ওর তারপরে 3 দিন পর ডাক্তার বললো যে না, ওর রেটিনাটা ফাইটে গেছে ভিতরে, এই চোখে আর কাজ হবে না। লাস্টে সে ব্লাইন্ড হয়ে যায়। তারপরে 3 মাস পরে ওকে দেশে পাঠায় দেয় হাইটিস থেকে। সো ইট ওয়াজ মাই স্টোরি রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি প্রথমেই আমি যাব হচ্ছে আমাদের নতুন আরেকজন অতিথি এসছেন, তিনি প্রথমবারের মতো আজকে আমাদের এখানে এসছেন, তার ঘটনায় যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসনার্স। আমি এসেছি মিরপুর থেকে, আমি মোহাম্মদ এহসানুল হক। জি, চলে যাই আপনার ঘটনায়। ভাই আপনার জি, একটু কাছে এসে বলতে হবে। জি। আমার ঘটনাটি অ্যাকচুয়ালি 1960 সালের দিকে আমার নানার সাথে ঘটে যাওয়া। এই ঘটনাটি ঘটেছে আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধাতে। তো আমার নানার যে বড় ভাই ছিলেন, আমার সম্পর্কে বড় নানা হন, তার বিয়ের ঘটনা। তো যথারীতি আগে রাসেল ভাই আপনারা জানেন যে আগে তেমন গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, যার কারণে বরযাত্রীরা, মানে আমার নানার বড় নানার শ্বশুরবাড়িটা একটু দূরে হওয়ার কারণে বরযাত্রীরা ট্রেনে গেছিল। তো আস্তে আস্তে বিয়া সম্পূর্ণ করতে করতে মোটামুটি অনেক রাত হয়ে যায়, যার কারণে পরবর্তীতে আস্তে আস্তে অনেক রাত। তো নতুন বউ নিয়ে তখন তার শ্বশুরবাড়ির লোক আর আসতে দেয়নি। তাই আমার নানা স্বনামধন্য স্কুল টিচার ওই এলাকার, তো সে মানুষের বাসায় থাকতে পছন্দ করতো না। তো সে কি করলো, সে একা, মানে একটু রাগের মতো হয়ে একা একা চলে আসলো। তো শেষ ট্রেন ছিল রাত 12টায়, সেই ট্রেনে করে আমার নানা মানে আমাদের গাইবান্ধার উদ্দেশ্যে আসলো। তো আসার সময় রাসেল ভাই কোনো প্রবলেম হয়নি, সে ভালোভাবেই স্টেশন নামে। সো স্টেশন থেকে আমাদের নানা বাড়িতে প্রায় 3-4 কিলো রাস্তা হেঁটে যেতে হয়। সে তার মধ্যে রেল লাইন দিয়ে হাঁটতে হয় 2-3 কিলোর মতো, এরপরে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হয়। তো রাসেল ভাই ঘটনাটা হয় যখন স্টেশনে নামে, ট্রেনটা তাকে ক্রস করে, সে রেল লাইন দিয়ে হাঁটা শুরু করে বাড়ির উদ্দেশ্যে। তো কিছু দূরে যাওয়ার পর রাসেল ভাই, আমাদের ওখানে একটা রেল লাইনের পাশে একটা জায়গা আছে, যেটা আর কি মানে হাতের বাম পাশে পরে হচ্ছে শ্মশানঘাট এবং ডান পাশে পরে হচ্ছে বিল। তো আমার নানা করলো কি, সেই শ্মশানঘাটটা যখন ক্রস করবে তখন অনেক দূর থেকে খেয়াল করলো
যে সেই শ্মশান ঘাটের মধ্যে মানে কোনো একটা জিনিস ছায়ার মতো দেখা যাচ্ছে দূর থেকে, আবছা আলোয়। সে শ্মশান ঘাটে এক পা দিয়ে রেখেছে এবং বিলের মাঝখানে আর এক পা, মাঝখান দিয়ে রেল লাইনটা গেছে। তো রাসেল ভাই, নানা তো দূর থেকে দেখে সে অনেক সাহসী লোক ছিল, যাই হোক সে তেমন ভয় না পেলেও তার কাছে তার স্মোকিং করার অভ্যাস ছিল, যার কারণে সে মানে অনেক দূর থেকে মানে সিগারেট ধরায়। তো তার কাছে যে 2-3টা সিগারেট ছিল রাসেল ভাই, সেটা মানে ওই জিনিসটার কাছে আস্তে আস্তে শেষ হয়ে যায়। পরবর্তীতে আমার নানা চিন্তা করে যে এবার তো আমাকে ধরবে, আমার আজকে মৃত্যু হবে, না হলে কিছু একটা করবেও। তো আমার নানা খুব ভয় পায় এবং রেল লাইনে বসে বসে, এখন আমাদের গ্রামের কথা, একটা গ্রামের মানুষের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে শয়তানের উপরে শয়তানি করলেও নাকি শয়তান সেটা ধরে না। তো নানা সেটা করলো, তার পরনে প্যান্ট ছিল, সেই প্যান্টটা খুলে মাথায় বাঁধলো। মাথায় বাঁধার পরে ভুট্টা মানে যেটাই ছিল আর কি, যে জিনিসটা, সেটা আর কি মানে চলে গেল ওইখান থেকে। সো রাসেল ভাই সেখান থেকে নানা মানে প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং সে মানে প্রায় অজ্ঞানের মতো অবস্থা, কিন্তু তার ভিতরে একটা চেষ্টা ছিল তাকে বাড়িতে যেতে হবে, যার কারণে সেখান থেকে সে দৌড় শুরু করে এবং দৌড় দিয়ে সে বাড়িতে এসে অজ্ঞান হয়ে যায়। তো সেই দিন রাতে আমার নানার বাবা যিনি ছিলেন, সে মানে মোটামুটি ওঝা টাইপের একজন কবিরাজ ছিলেন, যে আর কি মানে ঝাড়ফুঁক করাইতে পারতো। তো যার কারণে মানে সে বাড়িতে এসে তার বাবা তাকে ঝাড়ফুঁক দিয়ে আর কি সেদিনের মতো সুস্থ করে তোলে। কিন্তু রাসেল ভাই সেদিন রাতে যাওয়ার পরে পরবর্তী দিন যে রাতটা হয়, সেটা হচ্ছে আমার নানা বিছানায় শুয়েছিল আর আমার নানার মা এবং বাবা তারা নিচে শুয়েছিল। তো গ্রামে যেটা হয় রাসেল ভাই, যে মানে ইয়াং বয়সের ছেলেপেলেরা তারা লুঙ্গি পরে এবং খালি গায়ে ঘুমায় গরমের দিনে। তো হারিকেন জ্বলছিল, এমন সময় রাসেল ভাই আমার নানা খেয়াল করলো দরজা দিয়ে, মানে দরজা খোলা ছাড়াই দরজার ভিতর দিয়ে মানে কিছু একটা প্রবেশ করলো। মানে সেটা দেখতে একটা গরিলার মতো, সারা গা লোমশও ছিল সারা শরীরে। তো আমার নানা দেখে মানে তন্দ্রার মতো ছিল, তো মানে সে এটা হ্যালোসিনেশন বা যাই বলে মানে কাটানোর চেষ্টা করলো, কিন্তু সেই জিনিসটা একটু পরেই তার ঘাড়ের নিচ দিয়ে এক হাত এবং পায়ের নিচ দিয়ে এক হাত দিয়ে তাকে বিছানা থেকে তুলে ফেললো। তো তুলে ফেলার পরে নানা তখন মানে চিৎকার করার চেষ্টা করছে, নড়াচড়া করার চেষ্টা করছে, কিন্তু কিছু পারছে না, কোনো একটা কিছু তাকে আটকে রেখেছে, যার কারণে সে মানে ওই কাজ মানে চিল্লাচিল্লি করতে পারছে না। পরে সেই জিনিস যখন তাকে অনেকটা দূরে মানে দরজার কাছে নিয়ে গেছে, তখন আর কি আমার নানা একটা জোরে চিৎকার দেয় এবং তার মা বাবার গায়ের উপর পড়ে যায় আর কি সেই দিন। তো সেই জিনিসটা তাকে ফেলে রেখে চলে যায় এবং এই জিনিসটা লোমশ, মানে এই জিনিসটা আমার নানার মা বাবা সবাই দেখেছে যে ওটা হচ্ছে মানে যে লোমগুলো ছিল সেগুলো পরের দিন সকালে আমার নানার গায়ে পাওয়া যায়, একটা কালো বিড়ালের মতো লোম। তো এখান থেকে আর কি ঘটনাটা মানে সবাই বিশ্বাস করে এবং এই ছিল আমার ঘটনা। কি ছিল এটা কি পরে জানা যায়নি না ওইটা? না, ওইটা পরে আচ্ছা। আর কি। তো গাইস, তোমরা যারা এই পুরো গল্পটা শুনলে তারা অবশ্যই কমেন্টে জানিও কোন পার্ট তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। আর এরকমই ভিডিও পেতে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে।